আজ আমাদের টপিক আলাউদ্দিন খলজির সাম্রাজ্যবাদী নীতি। অর্থাৎ আজ আমরা কি দেখব, আজ আমাদের মেন ফোকাস থাকবে যে আলাউদ্দিন খলজি কোন কোন জায়গাগুলো দখল করেছিলেন এবং তার সাম্রাজ্যের আন্ডারে কোন কোন জায়গাগুলো ছিল। এইটার ওপরেই মেন ফোকাস করে আজ আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তবে আরেকটা জিনিস, যে এই টপিকটা আলোচনা করার জন্য আমাদেরকে মেন একটু ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে হবে, কি কে এই আলাউদ্দিন খলজি, কোথা থেকে এলো, কোন সাম্রাজ্যে ছিল, তার সময়কাল কত, এছাড়াও আর কিছু ছোট ছোট ব্যাকগ্রাউন্ড। তো সেই ব্যাকগ্রাউন্ডটা শুরু করা যাক। আলাউদ্দিন খলজিকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের একজন সুলতান। সুলতানি সাম্রাজ্যের টোটাল কতগুলো বংশ ছিল? 5টা বংশ। সেই 5টা বংশের মধ্যে খলজি বংশের সুলতান হচ্ছে আলাউদ্দিন খলজি। এই খলজি বংশের সময়কাল কত? এই খলজি বংশের সময়কাল হলো 1290 থেকে 1320 সিই। খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? খলজি বংশের প্রতিষ্ঠাতা হলো জালালউদ্দিন ফিরোজ খলজি, এবং তাকে হত্যা করেই আলাউদ্দিন খলজি সিংহাসনে বসছে। আর এই খলজি বংশের আগে কোন বংশ ছিল? খলজি বংশের আগে ছিল হচ্ছে দাস বংশ। দাস বংশকে আরো কি বলা হতো? মামলুক ডাইনেস্টি বলা হতো। এছাড়াও ইলবাড়ি তুর্কি ডাইনেস্টিও বলা হতো। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কুতুবউদ্দিন আইবকের হাত ধরে। তিনি ছিলেন এই দাস বংশে। আর তারপরে এই দাস বংশ শেষ হওয়ার পরে খলজি বংশ স্টার্ট হচ্ছে। খলজি বংশের প্রতিষ্ঠাতা ফিরোজ খলজি, জালালউদ্দিন ফিরোজ খলজি, এবং জালালউদ্দিন ফিরোজ খলজিকে হত্যা করেই আলাউদ্দিন খলজি সিংহাসনে বসছে। তো ওভারঅল এইটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আর হ্যাঁ, আমি টোটাল টপিকটা শুরু করার আগে তোমাদেরকে এটাও বলে দিই যে টোটাল সুলতানি সাম্রাজ্য নিয়ে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করেছি। আমরা টোটাল সুলতানি সাম্রাজ্যের টাইম লাইন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না কোন সুলতানের পর কোন সুলতান এসছে, তাদের সময়কাল, এই জন্য আমাদের পড়াটা বুঝতেও প্রচুর সমস্যা হয়। সেই টাইম লাইনের একটা ভিডিও এবং টোটাল সুলতানি সাম্রাজ্যের একটা ওভারভিউ, এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা, যেখান থেকে তোমরা বিভিন্ন কোশ্চেন পেয়ে যাবে। তো সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা এর আগেই করেছি, এবং এই ভিডিওর মধ্যে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে স্পেসিফিক বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেরকমই একটা স্পেসিফিক কোশ্চেন, কি আলাউদ্দিন খলজির সাম্রাজ্যবাদী নীতি। তার সাম্রাজ্য কতটা বড় ছিল, কোন কোন স্থানগুলোকে তিনি নিজের অধীনে এনেছিল, এই বিষয়ে আলোচনা করব। তো আজ আমরা সেই আলোচনাটা করছি। ব্যাকগ্রাউন্ডটা একটু তোমাদের বলে দিলাম, এবং এবার এই আলোচনাটা শুরু করা যাক। এই আলাউদ্দিন খলজি একজন চরম সাম্রাজ্যবাদী ছিলেন। এই আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসছে? 1296 সিইতে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসছে। ইনি চরম সাম্রাজ্যবাদী ছিলেন, অর্থাৎ বিভিন্ন এলাকা জয় করার জন্য ইনি প্রবল উৎসাহী ছিলেন। আলাউদ্দিন খলজি সমগ্র বিশ্বকে জয় করার স্বপ্ন দেখতেন, আর এই স্বপ্ন আরেকজনও দেখেছিলেন। তার নাম কি? আলেকজান্ডার। তো এইভাবে বলা যায় আলেকজান্ডারের মতন তিনি সমগ্র বিশ্বকে জয় করারও স্বপ্ন দেখতেন। এবং আলাউদ্দিন খলজি সিকান্দার ই সানি উপাধিও গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি গোটা বিশ্বকে জয় করেননি, তিনি ভারতের মধ্যে কিছু কিছু স্থান জয় করে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। আর বলা হয় অথবা জানা যায় যে তার খুবই কাছের বন্ধু দিল্লির কাতোয়াল আলা উল মুলকের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি শুধু উত্তর ভারতের সকল রাজ্য জয় করবেন তথা ভারতকে জয় করবেন এবং গোটা বিশ্বকে জয় করার দিকে এগোবেন। তিনি কার কথা অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন? জানা যায় যে তার বন্ধু দিল্লির কাতোয়াল আলা উল মুলকের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নিচ্ছেন। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করে তাদের কাছ থেকে বাৎসরিক কর নিয়েই সন্তুষ্ট ছিলেন। অর্থাৎ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজাদেরকে হারাচ্ছে, এবং সেখান থেকে হারার পরে তো একটা কন্ডিশন করবে, একটা শর্ত করবে যে সেখান থেকে বার্ষিক কর নেবে, এই সিদ্ধান্ত নিচ্ছে। আর এর মধ্যেই তিনি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, এবং এর মধ্যে দিয়েই দক্ষিণ ভারতের রাজারা আলাউদ্দিন খলজির বশ্যতা স্বীকার করে নিচ্ছে। যখন হেরে যাচ্ছে, অবশ্যই এটা স্বাভাবিক, তোমরাও বুঝতে পারছো, যখন হেরে যাচ্ছে তারা আলাউদ্দিন খলজির বশ্যতা স্বীকার তো অবশ্যই করবে, আর সেটা করে নিচ্ছে, আর বাৎসরিক একটা কর দেবে, এই চুক্তি হয়ে যাচ্ছে। উত্তর ভারতে আলাউদ্দিন খলজি যেই সকল রাজ্যগুলো জিতেছিল সেইগুলো একে একে বলছি, তোমরা পারলে এটাকে একটু খাতায় লিখে নাও। এই উত্তর ভারতে বিজিত রাজ্যগুলি হল গুজরাট, জয়সলমের,
রণথম্বর, বরঙ্গল, চিতোর, মালব, সিওয়ান, জালোর প্রভৃতি জায়গাগুলো। এই উত্তর ভারতকে আলাউদ্দিন খলজি প্রত্যক্ষভাবে তার প্রশাসনের অন্তর্ভুক্তও করেছিল এবং সেখান থেকে বহু সঞ্চিত অর্থ লাভ করেছিল। অর্থাৎ এই সকল জায়গাগুলোকে হারাচ্ছে একটাই কারণে আলাউদ্দিন খলজি, সেটা কি? অর্থের জন্য। সেই সকল জায়গা থেকে ট্যাক্স নিচ্ছে এবং পরবর্তী সময় যখন আমরা আলোচনা করব আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার বা বাজার দর নিয়ন্ত্রণ, তখন দেখব যে বিভিন্ন শাসকেদের মধ্যে আলাউদ্দিন খলজি এমন এক শাসক ছিল যিনি 50% অব্দি ট্যাক্স নিয়েছে। তো এই সকল বিষয়গুলিও আলোচনা করব। কিন্তু দেখো এখানে ব্যাপার কি, এই সকল জায়গাকে হারাচ্ছে কেন? সেখান থেকে ট্যাক্স নেবে। মেন উদ্দেশ্য কিন্তু আলাউদ্দিন খলজি, যখন আমরা ডিটেলসে দেখব, সব জায়গা থেকে ট্যাক্স নিচ্ছে এবং সব জায়গা থেকে অর্থ সংগ্রহ করছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই সকল রাজ্যগুলোকে আলাউদ্দিন খলজি হারিয়ে দিচ্ছে এবং সেই সকল জায়গা থেকে ট্যাক্স নিচ্ছে। আর এই অর্থ নেওয়ার পেছনে কারণ কি ছিল? বিভিন্ন কারণ ছিল এবং তার মধ্যে একটা সবথেকে বড় কারণ কি ছিল? তার সেনাবাহিনীকে চালাতে হতো। সেনাবাহিনীকে চালাতে হতো, তার জন্য এত ট্যাক্স। সেই জন্য তোমাদেরকে বলবো আলাউদ্দিন খলজি কিন্তু স্ট্যান্ডিং আর্মি রাখছে। স্ট্যান্ডিং আর্মি এর আগে কেউ রাখেনি। এর আগে কেউ স্ট্যান্ডিং আর্মি খুব কম সুলতানই রেখেছিলেন। এর আগে অবধি কি দেখেছি আমরা বিভিন্ন সুলতানের টাইমে? কৃষক থেকে শুরু করে গোটা সাম্রাজ্যের বিভিন্ন মানুষেরা যে যার নিজের পেশায় কাজ করছে এবং প্রয়োজনে আসছে, এসে যুদ্ধের সময় আসছে, তারা যুদ্ধ করছে এবং যুদ্ধের জন্য কিছু অর্থ পাওয়া, যুদ্ধ মিটে যাচ্ছে, যে যার কাজে চলে যাচ্ছে। স্ট্যান্ডিং আর্মি কথার অর্থ হলো কি? স্ট্যান্ডিং আর্মি কথার অর্থ এই হলো যে এই আর্মি যারা এই কাজে যুক্ত হবে তারা শুধু যুদ্ধ করবে এবং তার জন্য তারা বেতন পাবে, সারা বছর বেতন পাবে। আর তাদের কাজ হবে কি? কৃষিকাজ ফিজিকাজ কিচ্ছু নয়, তাদের কাজ হবে হচ্ছে এই আর্মিতে থাকা এবং যুদ্ধের সময় যুদ্ধ করা। এটাই হচ্ছে তাদের ডিউটি, আর এর জন্য তাদেরকে বেতন দিতে হবে। তো সেই বেতন সংগ্রহের জন্য অনেকে বলছে যে তিনি এত কর নিচ্ছেন। তবে শুধু বেতন সংগ্রহের জন্য না, আরও বহু কিছুর জন্য, সব কিছু মিলিয়ে মিশে এই ট্যাক্সগুলো বাড়ানো হচ্ছে। কোনো কোনো ঐতিহাসিক এরূপ মন্তব্যও করেছেন যে আলাউদ্দিন খলজির রাজস্থান বিজয় অর্থনৈতিক দিক থেকে গুরুত্বহীন ছিল, কিন্তু এ কথা ঠিক নয়। তার কারণ কি? আলাউদ্দিনের উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদী, অর্থাৎ নিজের সাম্রাজ্য, নিজের সীমানা বিস্তার করা এবং গুজরাট আর দক্ষিণাত্যে যাওয়ার জন্য তার এই বিজয় অত্যন্ত প্রয়োজন ছিল। অর্থাৎ একে একে জিতেই তো এগিয়ে যাবে, তো পরেরগুলো জেতার জন্য এইটা জেতা খুবই প্রয়োজন ছিল, তাই তিনি জিতেছেন এবং এগিয়ে গেছেন। এরপর কি দেখবো? এরপরে দেখবো হচ্ছে আমরা দক্ষিণ ভারতে যেই সকল রাজ্যগুলিকে আলাউদ্দিন খলজি জয় করেছিল সেইগুলোর নাম। তাদের মধ্যে রয়েছে রাম দেবগিরি, তেলেঙ্গানা, হায়সল রাজ্য, পন্ডিচেরি প্রভৃতি রাজ্যগুলো। এইগুলোকে আলাউদ্দিন খলজি দখল করছেন। তবে ডক্টর একে লাল মন্তব্য করেছেন, একদিকে গৌরব এবং অপরদিকে দক্ষিণ ভারতের বিশাল ধনসম্পত্তি অধিকার করাই আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত জয়ের প্রধান উদ্দেশ্য ছিল। এটা কে মন্তব্য করছে? ডক্টর এ কে লাল। কিন্তু আবার দেখতে গেলে এটাও দেখা যায় যে তার প্রধান উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে করদ রাজ্যে পরিণত করা, অর্থাৎ তাকে ট্যাক্স দেবে বা কর দেবে এবং তার বা আলাউদ্দিন খলজির বশ্যতা স্বীকার করে নেবে। আর এটাই আলাউদ্দিন খলজি করিয়েও ছিল। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ও অন্যান্য সংস্কার এবং বিশাল সৈন্যবাহিনীর ব্যয় নির্বাহ করার জন্য এই সকল ট্যাক্সগুলোর অত্যন্ত প্রয়োজন ছিল। আবার আলাউদ্দিন প্রখর বুদ্ধিসম্পন্ন বাস্তববাদী রাজনীতিক ছিলেন। তিনি সমুদ্রগুপ্তের মতন বুঝেছিলেন যে তার পক্ষে সমগ্র উত্তর ও দক্ষিণ ভারতকে ঠিকঠাক মতন শাসন ও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এজন্যই তিনি দক্ষিণ ভারতের সকল রাজ্যগুলির কাছ থেকে বশ্যতা আদায় এবং প্রচুর অর্থ যোগানের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ ওই ট্যাক্স নেবেন, ওই ট্যাক্সের ব্যবস্থা করে নিয়েছিলেন সকল রাজ্যগুলোকে হারিয়ে হারিয়ে। এবং সর্বোপরি আলাউদ্দিন খলজির দক্ষিণাত্য বিজয় সেখানে স্থানীয় ও মুসলমান সংস্কৃতির উন্মেষ ঘটিয়েছিল। আর এই ছিল আমাদের আলাউদ্দিন খলজির সাম্রাজ্যবাদী নীতির আলোচনা। আজ আমরা দেখলাম কি তিনি কোন কোন রাজ্যগুলোকে নিজের দখলে এনেছিল এবং
এবং এই সাম্রাজ্যবাদী নীতিকে ঘিরে বিভিন্ন প্রশ্নের উত্তর আজ আমরা খোঁজার চেষ্টা করলাম। আর এই প্রশ্নটা যদি আসে তোমরা এখান থেকে বিভিন্ন উত্তর দিতে পারবে, সেইভাবেই আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদের টপিকটা কেমন লেগেছে, কোথাও সমস্যা হয়েছে কিনা অথবা ভালো লেগেছে কিনা সেটা তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের মতামত পড়তে আমাদের খুবই ভালো লাগে। আর ইতিহাস ও অন্যান্য বিষয় সম্পর্কিত বিভিন্ন ক্লাস আমরা আমাদের স্টাডি টাইম চ্যানেলে করিয়ে থাকি। যদি তোমাদের কোনো টপিক প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। আমরা অবশ্যই তোমার সেই পছন্দের টপিক খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি তোমার সামনে তুলে ধরব। আর যদি এই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেই প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারো। এছাড়াও যদি কোনো তোমাদের মতামত থাকে সেটাও জানিয়ে দিও। তবে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন প্রশ্নের সঙ্গে পরবর্তী আলোচনা।